হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে কিন্তু আজকে সবার প্রথমে মা উঠেছে। ঘুম থেকে উঠে গরুগুলোকে বের করে নিয়ে গেছে একদম বাড়ির সামনের দিকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ভালো আছি বলতে কালকে একদমই ভালো ছিলাম না, আজকে যাও শরীরটা একটু ভালো আছে। কালকে আমার কি হয়েছিল, অতিরিক্ত মাথা ঘুরছিল। মানে বাড়ির সবাই উঠে গেছে, অনেকক্ষণই উঠে গেছে, আমিও অনেকটা লেট করে উঠেছি, কারণ আমার শরীরটা বেশি একটা ভালো নেই। কালকে রাত্রে ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে গেছে। তার কারণ আমি ঘুমোতেই পারছিলাম না। চোখগুলো যতই আমি বন্ধ করে রাখি না কে, তবুও যেন একটা কেমন অস্বস্তি ফিল হচ্ছিল। সেটা এই রকম না কোনো দিন হয়নি আমার, কালকেই ফার্স্ট এরকম হলো। আর অতিরিক্ত মাথাটা ঘুরছিল, হাত পাগুলো গরম হয়ে গেছিলো, পা সবসময় গরম, অস্বস্তি লাগা একটা লাগছিল। তো কালকে দেখো মাথায় একদম চিপচিপা করে তেল দিয়েছি, আর কালকে যে তেলটা দিয়েছি পুরোটাই হচ্ছে ঠান্ডা তেল। মাথাটা এতটা গরম হয়ে গেছিলো, কোনো কিছু ভালো লাগছিল না, অসহ্য একটা লাগছিল। তো ঠান্ডা তেলই দিয়ে দিয়েছিলাম কালকে মাথাতে বেশি বেশি করে। রাত্রেবেলা শোয়ার সময় ঠান্ডা তেল জল দুটো একসাথে মিশিয়ে তারপর দিয়েছি। আর আজ দেখো চোখগুলো পুরো ফুলে ফুলে গেছে, কারণ কালকে অতিরিক্ত মাথা ঘুরছিল আর মাথাটাও প্রচুর ব্যথা করছিল। ব্যথাটা সেরকম পাচ্ছিল না, শুধু মাথাটা যে ঘুরছিল সেটাই আমাকে দুর্বল করে দিচ্ছিল। আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, কেমন জানি মনে হচ্ছিল আমি পড়েই যাব, তো সেরকম লাগছিল। তাই আমি কালকে কোনো ব্লগও করিনি, বা কালকে আমি তোমাদের সাথে কিছু শেয়ারও করিনি। সেরকম আমার শরীরে কোনো শক্তিই ছিল না যে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করব বা ব্লগ করব, কিচ্ছু করিনি। তো আজকে আমি ব্লগ শুরু করছি। আজ হচ্ছে সোমবার। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভাই ঠাকুর দিয়ে চলে গেছে কম্পিউটার ক্লাসে। আর সোমবার করে কিন্তু এই শ্রাবণ মাসটা টোটালটা ভাই পুজো করলো। আমি সোমবার করলে আর পুজো করলাম না, কারণ 5 মাস পর নাকি নিত্য ঠাকুর ছাড়া পুজো করা যায় না। যেমন লক্ষ্মী ঠাকুর হচ্ছে আমাদের নিত্য ঠাকুর, তো এটা ছাড়া নাকি পুজো করা যায় না। তাই আমি এবার আর করিনি পুজো। আর আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে তোমাদের আমি অনেক আগেই বলেছিলাম, মেলায়। তো আমি দিদিকে ফোন করে না করে দিয়েছি, যাবো না, কারণ আমার শরীর চাই দিচ্ছে না, আমি পারছি না শরীরটা নিয়ে। শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে, আর প্রেশারটা একদমই লো হয়ে গেছে, হিমোগ্লোবিনও কমে গেছে। এমনি রক্তের উৎপাদনটাও নাকি, ডাক্তার সেদিন দেখিয়েছিলাম, তো ডাক্তার বলল রক্তের উৎপাদনটাও নাকি সেরকম বাড়ছে না, যেমন তো ওরকমই আছে। খাচ্ছি তাও কেন বা হচ্ছে না ঠিকঠাক। খেজুর খাচ্ছি, তারপর ডেইলি একটা করে বেদানা খাচ্ছি, কচু খাচ্ছি, তাও হচ্ছে না, কিছুতেই ঠিক হচ্ছে না। জানি না কি পরিস্থিতি হবে, কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। শরীরটা দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। এরকম হতে থাকলে কি করব কি না করব কিচ্ছু জানি না। আর আমার না একটা নতুন একটা রোগ হয়েছে, আমি তোমাদের বলি এটা কি আমি জানি না। আমার না চোখ থেকে এমনি এমনি জল পড়ে, বুঝি না কেন। এমনি এমনি চোখ থেকে শুয়ে থাকলে এই সাইডটা থেকে টপ টপ করে এমনি এমনি জল পড়ে। বসে কথা বলছি না, এই দেখো এই যে জল পড়ছে। কেন যে এটা হঠাৎ করে হলো বুঝতে পারছি না, এটাকে মনে হয় কোনো চোখের সমস্যা হবে। তো হঠাৎ করে দেখছি 2-3 দিন থেকে চোখ থেকে টপ টপ করে একাই, কোনো কিছু নেই, কান্না তো করছি না, তবুও যেন চোখ থেকে জল পড়ছে, বুঝতে পারছি না কেন। আর বেশি একটা কথা বলতে পারি না, হাঁপিয়ে যাই। বেশি একটা হাঁটাচলা করতে পারি না, হাঁপিয়ে যাই। আর কোমরে ব্যথা, প্রচুর ব্যথা কোমরের মধ্যে। প্রত্যেক দিন থাকে না, হঠাৎ হঠাৎ করে কোমরের ব্যথাটা বেড়ে যায়। তো সেটা বাম দিয়ে ডলাডলি করলেই কমে যায়, মালিশ করলেই কমে যায়। তো সেটা নিয়ে সেরকম ভাবছি না, কিন্তু মাথাটা নিয়ে ভাবছি। মাথাটা না ভারী হয়ে যাচ্ছে, দিন যাচ্ছে মাথাটা ভার হয়ে যাচ্ছে। আর আমি না বেশি একটা তেল দিই না মাথাতে, আমার তেল দিলে না মাথাটা আরও বেশি ভার ভার লাগে। তো কালকে এরকম অবস্থা, তেলটা দিতেই লাগলো। তেল না দিলে মা বলছে আরও খারাপ লাগবে, তেলটা দিয়ে দে। তারপর তেল দিলাম, এখন অনেকটা ভালো। আজকে একটু অনেকটা ভালো, কালকে একদমই কিছু করিনি, একদম সারাটা দিন শুয়েছিলাম, ঘুমও আসেনি। শরীর অসুস্থ থাকলে তুমি ঘুমোতেও পারবে না, ঘুমও আসেনি আমার। রাত্রে 2-2:30টার দিকে ঘুমিয়েছি, শুয়েছি 11টার দিকে, কিন্তু ঘুমোতে ঘুমোতে আমার 2-2:30 বেজে গেছে। একবার উঠছি জল খাচ্ছি, উঠছি জল খাচ্ছি, এরকম করতে করতে আমার সময় চলে যায়। শুয়ে থাকছি, এটা ভাবছি সেটা ভাবছি, এরকম হয়ে যাচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা তোমাদের কাছে। ঘুম থেকে আমিও উঠেছি, সেই দেরি হয়ে গেছে,
কারণ আমার দুদিন থেকে শরীর একদমই ভালো না। তো শরীর ভালো না বললে তো চলবে না, হাতের কাজগুলোও তো করতে হবে। আর এই মুহূর্তে নাকি বেশি একটা বসে শুয়ে থাকতে নেই। আমি না দুদিন থেকে একটু শুয়ে বেশি আছি, মানে শরীরটা খারাপের জন্য। তাই ভাবছি যে না, আর শুয়ে থাকবো না। তো এদিকে বিছানাগুলোকে ভালো করে ঝাড় দিলাম, ঝাড় দিয়ে সকালবেলা একটা খালি পেটে একটা ওষুধ থাকে, সেটাকে খাবো। সেই ওষুধটা খেয়ে কিন্তু বেরোবো একটু মায়ের সাথে কাজ করার জন্য। কিন্তু জানো, কাজ করতে গিয়ে একদমই কাজ করতে আমি পারছিলাম না, কারণ আমার শরীর বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, দিন যাচ্ছে, আর আমার মাথাটা যেন ভার হয়ে যাচ্ছে। বুঝতে পারছি না কেন হঠাৎ করে এরকম হচ্ছে। তোমরা আমাকে প্লিজ জানিও যে এই ঘটনাটা আমার সাথে কেন ঘটছে। যতই আমার শরীরটা আমি ভালো করতে চাচ্ছি, তত ভালো হচ্ছে না। এত ভিটামিন ট্যাবলেট খাচ্ছি, এত কিছু খাচ্ছি, তবুও যেন শরীরটা আমার সুস্থ হতেই যাচ্ছে না। এদিকে সকালবেলা খালি পেটে ওষুধটা খেয়ে চলে এলাম চায়ের এখানে। এখন ঘরে দুধ কম, মানে আমাদের একটা বাছুর রয়েছে, সেদিন যতদিন না বাছুরটার পুজো করা হবে ততদিন তো তার দুধ খাওয়া যায় না। তো তাই কিন্তু একটা গরুর দুধ, আর দুধ আগের থেকে কমে গেছে, তো সেই কারণে এখন চাটাই খাওয়া হয়। আর এদিকে বাবা নিয়ে এসেছে শাক, পাট শাক। আমরা এই শাকটাকে না মারা শাক বলি, কারণ এই সময় এই শাকটাকেই আমরা মারা শাক বলে থাকি। অনেকেই অনেক নামে চেনো, আমরা জানি, আমি জানি, কিন্তু আমরা যে নামে চিনি আমি সেই নামটাই তোমাদেরকে বললাম। এদিকে এখন শাকগুলোকে ধুয়ে নেব। সকাল সকালে কিন্তু শাকগুলো বেছে নেওয়া হয়ে গেছে। আর আমাদের এখন একদমই কল পাম্প দেওয়া যাচ্ছে না, তো সেদিকে কিন্তু আমি মোটর দিয়েই কাজ করি। বেশি কাজ যত কাজ থাকে আমার, আমি চেষ্টা করি মোটর দিয়ে করার। তো যে মোটর ছেড়ে নিলাম, ছেড়ে এখন জল দিয়ে আমি ভালো করে শাকটাকে ধুয়ে নেব। আর শাক দেখবে এখনকার শাক বৃষ্টির দিনের একটু কাদা, মানে মাটি মাটি থাকে, তো সেগুলোকে ভালো করে কষলে কষলে না ধুয়ে নিয়ে গেলে কিন্তু শাক রান্নার পর একদমই বাড়ি কিচকিচ করে, তো সেগুলো খেতেও ভালো লাগবে না। আর তাই আমি ভালো করে শাকগুলোকে ধুয়ে নিয়ে যাব। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে মা রান্না করেছে, রান্না হয়েছে মুসুর ডাল আর হচ্ছে পাট শাক, তার সাথে হয়েছে কচু ভাজা, মানে এমনিতে যে কচুগুলো হয় সেগুলো ভাজা। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমাদের যে ছোট বাছুরটা কয়েকদিন আগে হয়েছে, এই বাছুরটা কি খাচ্ছে তোমাদের আমি একবার শুধু দেখাই। মানে ছোট মানুষের বুদ্ধিটা তোমরা শুধু একটা দেখো, মানে কি বলবো, ওই যে দেখো পাট খাচ্ছে। বাবা পাটগুলো নেড়ে দিয়েছে, কারণ কিছুদিন খুব বৃষ্টি ছিল ওইদিকে, তো বৃষ্টির কারণে না পাটগুলো আমাদের শুকায়নি। আর এখন দেখো আমাদের বাছুরটার কাণ্ড, উনি এখন ওখানে গিয়ে পাট চিবোচ্ছেন। হাসিই পাচ্ছে ওনার, মানে ওর ইয়ে দেখে কি অবস্থা, মাথা খারাপ হয়ে গেছে ওনার। আর দেখো এদিকে গরুটা ঝিমোচ্ছে, ওর মাটা এদিকে ঝিমোচ্ছে, মানে ঘুম পাচ্ছে, নড়াচড়া নড়াচড়া করছে, ঘুমোতে পারছে না, চোখ বন্ধ করে আছে। আর বাছুরটা ওইদিকে দেখো পাট চিবোচ্ছে। মানে ছোট মানুষের কীরকম বুদ্ধি, উনি ওটাকে খ্যার ভেবেছেন, মানে খড় ভেবেছে, খড় ভেবে ও ভেবেছে ওটা যদি খাওয়া যায়, সমানে চিবিয়ে যাচ্ছে। এখন যে বাইকটা গেলে উনি ভয় পেয়ে গেছেন, এখন চলে আসবে এইদিকে। একদমই স্থির থাকে না জানো, এদিক সেদিক এদিক সেদিক শুধু দৌড়াদৌড়ি করতে থাকে। আবার ঘাসও চিবায়, কিন্তু ঘাস খেতেই জানে না, চিবিয়ে 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 ফেলে দেয় একদম। মানে ছোট যে তার দেখো ছোট মানুষের বুদ্ধি। আর দেখো ওইদিকে কালো গরুটা কেমন করে ঝিমোচ্ছে, শুচ্ছেও না, যে শুয়ে এখানে ঘুমোবে সেটাও না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ডাল দিয়ে খেয়েছি আর তার সাথে কচু ভাজা। তোমরা আমাকে অনেকেই বলো তোমাদের বাড়িতে কি বেগুন ছাড়া অন্য সবজি আনে না? আনে, যখন যে সবজিটা নতুন ওঠে আনি, কিন্তু আমাদের বাড়িতে বেগুন আর আলুটা একটু বেশি খাওয়া হয়। আমাদের বাড়িতে সেরকম ঝিঙে পটল এসব না সবাই ভালোবাসে না, মানে আমি খেলে বাবা খায় না, বাবা খেলে মা খায় না, এরকম অবস্থা। মা আর আমি প্রায় সবজিই খাই, কিন্তু বাবার ভাইয়ের প্রচুর বাছ আছে, এটা খাবে না সেটা খাবে না এরকম। তো শুধু আমাদের দুজনের জন্য রান্না করলে তো চলবে না, ভাই বাবার জন্য তো রান্না করতে হয় না। তোর জন্য কিন্তু বেগুন আর আলুটাই সবার পছন্দ, তাই ওটাই বেশি আনা হয়। আজকে নিয়ে এসেছে কচু, মানে এমনিতে যে হয় তোমাদের দেখাবো, আমি এগুলোকে বন্দুক কচু বলি। তো ওগুলো এনেছে, তো এগুলো দিয়ে মা ভাজা করেছে, তার সাথে করেছে পাট শাক, আর তার সাথে মুসুর ডাল। পাট শাকটা বাজার থেকে কিনেই আনা হয়েছে, এটাকে পাট শাক ঠিক বলা হয় না, তো এটাকে বলা হয় মারা শাক আমাদের মধ্যে বলা হয়। তো ওটাই রান্না করেছে মা, রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কিছু আমাদের কমপ্লিট। এখন বসে আছি ফ্যানের নিচে, কারণ ভীষণ গরম লাগছে। আজকে অনেকটাই রোদ উঠেছে, কয়েকদিন থেকে বৃষ্টির কারণে কিন্তু একদমই রোদ উঠছিল না, মানে আজকে ভালোই রোদ উঠেছে, আর গরমও লাগছে প্রচুর। এদিকে আমি যে বসে আছি, কিছুই ভালো লাগছে না সেরকম, দিনটাই যে আমার কেমন মনমরা লাগছে।
আর কালকের থেকেই মাথাটা তো অতিরিক্ত ঘুরছিল, আজকে একটু কম, তবুও যেন মাথাটা ভার ভার লাগছে। কালকে শরীরটা ভীষণ খারাপ ছিল, কালকের থেকে একটু আমি সুস্থ আছি। প্রায় দুপুর হয়ে গেছে, এখনই চান করবো। তো মা বললো চানের আগে একটা ফল কেটে খা। তো আমি ফলের মধ্যে নিয়ে নিয়েছি বেদানা। আমি বেদানা আর আপেল ছাড়া কোনো ফলেই সেরকম খাই না, ভালো লাগে না আমার। বেদানাটা খাচ্ছি কারণ শরীরের রক্তের উৎপাদনটা একটু কম, ডাক্তার বলেছে বেদানাটা একটু বেশি করে খেতে, তাই চেষ্টা করি প্রত্যেক দিন একটা খাওয়ার। মানে সেরকম হয় না গো, একদমই হতে চায় না। কারণ দেখো এক একটা বেদানার দাম পড়ে যায় আমার 45 টাকা 50 টাকা করে। আর বেদানার কিন্তু প্রচুর দাম। আর প্রত্যেকটা দিন 45-50 টাকার বেদানা মানে আমাদের পক্ষে একদমই হয় না, তবুও চেষ্টা করি। আর 1 কেজি আনলে না বেশি ওঠে না, 4টা-5টা ওঠে, বেশি একদম হয়ই না। এটা পুরোটা খাবো, খেয়ে চান করবো। চান করে আসলে ঠাকুর দেওয়া হয়ে গেছে, চান টান করে রেস্ট করবো। দিন যত যাচ্ছে তত শরীর অসুস্থ হচ্ছে, তত ক্লান্ত ভাব আসছে বেশি, শরীরটা ভারী ভারী লাগছে। আর ফলের মধ্যে আমার চলে কলাটা, আর অন্য কিছু আমি খাই না। আমটা আমার একদমই ভালো লাগে না। আর যখন থেকে প্রেগনেন্ট আমি, তখন থেকেই আমের গন্ধটাই আমি সহ্য করতে পারি না। কিন্তু কাঁচা আমটা খুব খেয়েছি, পাকা আমটা একদমই খেতে পারি না। আম, কাঁঠাল। চলো ফলটা খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদের সামনে চানের পর। দুপুরবেলা আসছে ধামাকা বৃষ্টি। এদিকে মা বাড়িতে নেই, মা গেছে জমিতে ঘাস কাটতে, আর এদিকে দেখছি বৃষ্টি আসছে। বাবা বাড়ির সামনের পাটগুলো গোছাচ্ছে। আমি ভাবলাম যে ঘরের মানে বারান্দার মধ্যে কিছু পাট আছে, সেগুলোকে গুছিয়ে নিই। আমাদের পাট তোলা অনেক হয়ে গেছে, এখন শুধু পাট ধোয়া বাকি। আর 2 দিন পাট ধুলেই নাকি আমাদের পাট ধোয়া কমপ্লিট হয়ে যাবে। টোটালি আমাদের এবার 44টা আটি হয়েছে পাটের ধোয়ার মতো, সেগুলো ঠিকঠাক করে ধোয়া হচ্ছে এখনো। তো আমি সবগুলো আটি ঘরে নিয়ে এলাম। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। আমি 2 দিন থেকে ঠিকঠাক করে ব্লগ করতে পারছি না, কারণ আমার শরীরটা বেশি ভালো নয়। আমার কি হয়েছে জানো, অতিরিক্ত মাথাটা ভারী হয়ে যাচ্ছে, হাত পাগুলো গরম হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন হচ্ছে। আর শরীর দুর্বল, আমি কিছু খেতে পাচ্ছি না। ভাত নিচ্ছি ঠিকই, কিন্তু ভাতগুলো আমি খেতে পাচ্ছি না, ফেলে দিচ্ছি। কালকে রাত্রেবেলা মা ডিমের ঝোল করেছে, সেই ডিমের ঝোল দিয়ে ভাত নিয়েছি, ডিমটা পর্যন্ত আমি খেতে পারিনি, 2 গ্লাস ভাত খেয়ে ফেলে দিয়েছি। কদিন থেকে আমার সাথে এরকমই হচ্ছে। আর উনি ভীষণ নড়াচড়া করছে, মানে পেটটা আমার খালি পড়ে যাচ্ছে, উনি নড়াচড়া শুরু করে দিচ্ছেন। জল খেয়ে পেটের মধ্যে রাখছি, তার সাথে ফল খাচ্ছি, কিন্তু তবুও যেন আমার ভাতের খিদেটা আমি কমপ্লিট করতে পারছি না। ভাতের খিদেটা পেটে থেকেই যাচ্ছে, আমি খেতেই পাচ্ছি না। খেতে বসছি কিন্তু আমি মানে ভাতগুলো গিলতে পারছি না, এরকম অবস্থা। মাথাটা অতিরিক্ত ভার, মাথার মধ্যে একদম চিপচিপা করে। রাত্রেবেলাও তেল দিয়ে দিয়েছে মা, তেল জল দুটো একসাথে মালিশ করে দিয়েছে। মাথাটা খুব ভারী ভারী লাগছে, একদমই ভালো লাগছে না শরীরটা। চোখ মুখগুলো যেন কেমন একটা হয়ে যাচ্ছে আমার, দিন যাচ্ছে। আর 2 দিন থেকে শরীরটা একটু খারাপ বেশি। ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তার বলল, হ্যাঁ মানে আমাদের এখানে লোকাল ডাক্তারকে ফোন করেছি, যাকে আমি দেখাই তাকে ফোন করিনি, লোকাল ডাক্তারকে ফোন করেছি যদি স্যালাইন নেওয়া যায় তাহলে স্যালাইন নেওয়া, শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে। তো উনি বলছেন যে রিস্ক নেবেন না। তো অন্য ডাক্তারকে ফোন করলাম, মানে যে ডাক্তার আমি দেখাই গাইনো ডাক্তার, তাকে ফোন করলাম, বললো যে হয়তো ভর্তি হতে পারি, হতে লাগতে পারে। তো আমি আর 2 দিন দেখবো, কারণ এভাবেই পারবো না আমি সত্যি ভর্তি হয়ে যেতে। আর আমার পেছনে থাকার মতো কেউ নেই, যে আমি যে ভর্তি হবো হসপিটালে আমার পেছনে থাকবে কেউ নেই সেরকম। মাকে নিয়ে থাকবো, পুরো আমার সংসার মানে বাড়ির এদিকে সংসারটাই খারাপ হয়ে যাবে, মাকে নিয়ে থাকা একদম মুশকিল। আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, সেগুলো হচ্ছে আমার বরের সাথে ভীষণ ঝামেলা হচ্ছে কদিন থেকে, মন মেজাজও ভালো না, এদিক থেকে আমার শরীরও ভালো না। ঝামেলাটা কী নিয়ে হচ্ছে আমি তোমাদের বলি। আমার স্বাদের অনুষ্ঠান আসছে, তোমরা জানো। স্বাদের অনুষ্ঠানে ঠিকঠাক করে যদি স্বাদের অনুষ্ঠান করতে যাই, প্রায় 50,000 টাকার মতো লাগছে। আর নর্মালভাবে করতে গেলেই 10-12 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। আমি ওকে বলছি নর্মালভাবে করো,
এত কিছু করার দরকার নেই, কোনো রকমে নম করে সেরে দাও। কারণ দেখো এখন আমি অনুষ্ঠান নিয়ে পড়লাম, তাহলে তো আমার চলবে না না। পেছন দিয়ে আর কটা মাস, 7 চলে গেলেই আর 3টে মাস হাতে গোনা। 3টে মাসের মধ্যেই বাচ্চা হবে। এখন আমি নিজেও জানি না যে আমার নর্মাল ডেলিভারি হবে না সিজারিং হবে। এটা তো আমি জোর গলায় বলতে পারি না যে আমার নর্মালই হবে, এমনও হতে পারে সিজারও লাগতে পারে। আর এখন বেশিরভাগ সময় দেখি লোকে সিজার হয়। আর আমাদের এদিকে আমি অনেকগুলো ঘটনা দেখলাম, কারো কারো সিজারিং করতে গেলে আমাদের যে হসপিটাল আছে মহকুমা হসপিটাল, তো সেখানে হচ্ছে না, তাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করছে, জেলার হসপিটালে ট্রান্সফার করা হচ্ছে। আর সেখানে গেলেই নার্সিংহোমগুলোতে ভর্তি নিচ্ছে, সেখানে গেলেই 50-60 হাজার টাকা সিজারিং প্রতি লাগছে। তারপরে তো এক্সট্রা পেছনে খরচই আছে। এখন আমিও জানি না যে আমার কোনো পরবর্তীতে অসুবিধে হবে কি না, হতেও তো পারে না। তো এর জন্য আমি ওকে সবসময় বলি আমাদের যে বিপদটা আসছে, ওর জন্য তুমি সবসময় পেছনে 50,000 টাকা রাখতেই হবে তোমার। এমনও হতে পারে যেমন আমার বৌদির বাচ্চা হয়েছে, 7,000 টাকার মধ্যে সিজারিং হয়ে গেছে, সব কিছু কমপ্লিট 7,000 টাকার মধ্যে। মহকুমা হসপিটালে হয়েছে, সরকারি হাসপাতাল, তো ওখানে 7,000 টাকার মধ্যে সব হয়ে গেছে। আর তার পাশে আমার সামনেই একটা পিসি আছে, তার 70,000 টাকা লেগে গেছে, তারও সিজারিং হয়েছে। তারটা হয়েছে এই মহকুমা হাসপাতালের সামনেই একটা নার্সিংহোম আছে, তাতে 70,000 টাকা লেগেছে। আমিও বলতে পারি না যে আমার কি অবস্থা হবে বা কিছু, আমার কত টাকা লাগতে পারে আমি নিজেও তো জানি না, না যে আমি এখন বলে দেবো যে আমার এত টাকা লাগবে না, আমার এত কম লাগবে, আমি নিজেও জানি না, আমি বলতেও পারবো না। এটা তো আমার উপরে নয়, আমার শরীরের উপরে। তখন আমার শরীরের কন্ডিশন কী হবে আমি নিজেও জানি না। তোকে আমি বোঝাচ্ছি এতগুলো টাকা খরচ করার এখন দরকার নেই। এখন ঠিকঠাক করে যদি আমরা স্বাদের অনুষ্ঠান করতে যাই, আমাদের এখান থেকে লোক যাবে অনেক, প্রায় ধরো 15 জনের মতো লোক এখান থেকে যাবে। আমাদের ওখানে ঘরের অবস্থা ভালো নয়, ও বলছে যে এখন ঘর ঠিক করব, ঘরটাকে ঠিক করতে হবে। সেই বাড়িতে গিয়ে তোমাদেরকে যতটুকু দেখিয়েছিলাম ঘরের কাজ, ততটুকুই এখনও রয়েছে। তার মাঝখানেই আমি প্রেগনেন্ট হয়ে যাই, তাই ঘরের কাজ এখন স্থগিত আছে। এখন ঘরের কাজ করা সম্ভব না আমাদের পক্ষে, দাদার পক্ষেও নাকি সম্ভব না, দাদাও নাকি সেরকম এবার কামাই করতে পারেনি, এবার টাকা পয়সা নেই। তো আমাদের কাছে যতটুকু আছে ততটুকু আমাদের বিপদের জন্য রাখতে হবে। তারপর দেখো বাচ্চা হয়ে গেলে কিন্তু অনেক রকমই খরচ থাকে, সব কিছু আমাদের চালাতে হবে, সব কিছু করতে হবে। তো ওর জন্য আমি এখনেরটা না ভেবে আমি পরবর্তী পদক্ষেপটা ভাবছি, বর্তমানটা আমি ভাবছি না, ভবিষ্যৎটা ভাবছি যে কী হবে তখন। তাই আমি ওকে বলছি যে ঘরগুলো এখন সেরকম ঠিক করার দরকার নেই, কোনো রকমে বাড়িটা একটু যেরকম ঘেরাও আছে সেরকম কোনো রকম একটু প্লাস্টিকে ঘেরাও দিয়ে দাও। সবাই জানে আমরা গরিব, আমার শ্বশুরবাড়ির অবস্থা সেরকম ভালো নয়, যেভাবে হোক 10-12 হাজার টাকার মধ্যে সেরে দাও। কিন্তু সে মানতেই যাচ্ছে না, সে বলছে না ঘরগুলোকে ঠিক করব। ঘর পেছন ঠিক করতে গেলে এখন যতটুকু আছে, ঘরের দরজা জানালা প্লাস্টার নিচের মেঝে সব কিছু ঠিক করতে গেলে 50,000 টাকার মতো লেগে যাবে। এটা একটা অনুষ্ঠানটা যেভাবেই হোক দিলেই 15,000 টাকার মতো লাগবে, টুকটাক খরচ সব কিছু মিলিয়ে 15,000 টাকা লাগবে। কারণ আমার এই জায়গায় যেমন কেনা, সব কিছু কেনা না কিন্তু পাশাপাশি পাওয়া যায়, ওখানে কিন্তু গ্রাম হলেও সেই জায়গায় সব কিছু কেনা, সেই জায়গায় যে আমি এখান থেকে ওখান থেকে কিছু একটা নিয়ে আসবো সেটা নেই, সেখানে সব কিছুই কেনা। আমি নিজে থেকে এসেছি, দেখে এসেছি, সব কিছুই কিনে আনতে হয়। আমাদের এই জায়গায় যেমন আমরা খই চিড়ে এইসব করে ফেলি, আমার ওই বাড়িতে কিন্তু ধানের কোনো ব্যবস্থা নেই, সব কিছুই কিনে আনতে হয়। আর আমার শাশুড়ি আমাকে এটাই প্রথমত বলে দিয়েছে, আমাদের এখান থেকে যেন খই চিড়ে এইসব দেওয়া না হয়, এখান থেকে শুধু আমার খরচ। আমাদের মধ্যে স্বাদের অনুষ্ঠান কিভাবে হয়, মেয়ের বাড়ি থেকে মেয়ের যা জিনিসপত্র লাগে, শাড়ি ব্লাউজ ছায়া, তারপর যা দরকার শাখা এসব দেয়। আর ছেলের জামাইয়ের জন্য ধুতি, তারপর গেঞ্জি শার্ট ওসব দেয়। আমাদের মধ্যে কিন্তু অত খরচ নেই, আমাদের বাপের বাড়ির পক্ষ থেকে অত খরচ নেই যে এত কিছু দিতে হয়। কিন্তু আমাদের দিকে রাজবংশীরা টোটাল স্বাদের খরচটা দেয়, আমাদের মধ্যে দেয় না। আমাদের মধ্যে পায়েস খরচটা দেয়, আমি যে পায়েসটা খেয়ে সেদিন থাকবো সারাদিন সেই খরচটা দেবে, তার থেকে বেশি কিছু খরচ নেই। তারপর যার যেটা ইচ্ছে, যদি কারো আশীর্বাদ করে কোনো কিছু দেওয়ার ইচ্ছে
যে শাড়ি বা কিছু দেওয়ার ইচ্ছে তখন দেবে। তো এটাই হচ্ছে আমাদের নিয়ম। তো যার যেটা নিয়ম সেভাবেই তো চলতে হয় না, আমাদের এটা নিয়ম। তো আমাদের এখান থেকে সেরকম খরচ নেই, কিন্তু আমাদের এখান থেকে লোক যাবে, আর ওখানে নাকি পুরো 100 জন নেমন্তন্ন করা হবে। আমি ওকে বলছি বারবার করেই, এত নেমন্তন্ন করার এখন দরকার নেই, আমার তো লাখ টাকা না যে আমি এত নেমন্তন্ন করে পারবো, ও সামলাতে পারবে। ও বলছে আমি সামলাতে পারবো। দেখো, আমিও তো জানি কতটুকু পুঁজি আছে কি নেই। তো ওই পুঁজি দিয়ে 100 জন মানুষের খাওয়াও চলে যাবে, আমাদের সবই হয়ে যাবে, আমাদের অনুষ্ঠানও কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে 3 মাসের মধ্যে নাকি ও ঠিকঠাক করে আরও যতটুকু টাকা এখন আছে অতটুকু করে নিতে পারবে। হ্যাঁ, আমি জানি এখন ও নিজের কাজ পাচ্ছে, যতটুকু করছে হয়ে যেতে পারে, কিন্তু আমার কাছে একটা কথা এখানে কিন্তু আছে, যদি না হয় তখন কি করবে? এই কথাগুলো নিয়ে জানো 3-4 দিন থেকে আমাদের দুজনের মধ্যে ভীষণ কথা কাটাকাটি চলছে, ভীষণ মনোমালিন্য চলছে দুজনের মধ্যে। মানে ও যাচ্ছে বড় করে, ও বলছে কি আমার তো একটাই বউ বা একটাই বাচ্চা, এখন পরের বাচ্চাটাতে তো আমি সীমন্তন দিতে পারবো না, মানে আমাদের মধ্যে সীমন্তন বলে স্বাদের অনুষ্ঠান দিতে পারবো না। তাই আমি চাই প্রথম বাচ্চাটা একটু বড় করে স্বাদের অনুষ্ঠান দিতে, আর এটা আমি চাচ্ছি না, ছোটো মোটো করে নম করে ছেড়ে দাও বলছি। ও মানতেই যাচ্ছে না। আমি যে কী করি আমি কিচ্ছু বুঝতে পারছি না জানো, মাথায় এই টেনশান নিয়ে মাথায় থাকতে পারছি না। কারণ সবগুলো টাকাই হচ্ছে রক্ত জল করা পয়সা। আমি জানি রাত্রের 12টা-1টা পর্যন্ত কাজ করেছে, নিজে তো জানি কতক্ষণ কাজ করেছে, কত কি করেছে, সব কিছু জানি। জেনে বুঝে আমি ওকে চাই না যে, আমি জানি একটা অনুষ্ঠান করলে অনেক আনন্দ হবে, অনেক ফুর্তি হবে। সব থেকে কী জানো, আনন্দ ফুর্তিটার থেকেও আমার কাছে তার কষ্টের যে টাকাটা সেটা সেভ করার দরকার। ও বোঝে না, বুঝতে চাচ্ছে না। আমি যে এখন কি করি, কিভাবে বোঝাবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তাই আমি তোমাদের সামনে ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না। একদিকে মন খারাপ, একদিকে শরীর খারাপ। আর দেখবে মনটা ভালো না থাকলে শরীরটাও ভালো থাকে না। যেদিন থেকে ওর সাথে আমার এরকম ঝামেলা হচ্ছে, ওই দিন থেকে মাথা প্রচণ্ড ভারী, শরীর কেমন করছে, কিচ্ছু করতে পারছি না আমি। মানে কীভাবে বোঝাবো তাকে, আমি এটাও বুঝতে পারছি না। তো চলো এখানেই রাখছি, তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলে আমি জানি অনেকেই আমাকে ভালো মন্তব্য করবে। একা একা তো সব কিছু করা যায় না, অনেকেই অনেক ভালো বুদ্ধি দাও আমাকে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন তোমরা যেভাবে কথাগুলো নেবে সেভাবেই আমার চলতে হবে। তোমরা অনেকেই আমার এই ভিডিওটাকে খারাপ মাইন্ডে নেবে, কিন্তু এখানে আমার করার কিছু নেই। আর একটা কথা তোমাদের বলি, তোমরা বেশিরভাগ সময় আমার অনেকেই পেছন লাগছো। একটা কথা বলি, একটা অসুস্থ মেয়ে, আমি তো এখন ধরতে গেলে অসুস্থ না, এভাবে পিছন লাগছো জেনে না বুঝে যে কোনো কথার মধ্যে তোমরা ক্ষোভ ধরছো, যে কোনো কথার মধ্যে তোমরা ভুল ধরছো না জেনে বুঝে। একদিন কিন্তু এইসবের জন্য পস্তাবে তোমরা, এটা আমি ভালো করেই জানি। কারণ যেটা আমি করিনি, যেটা আমি মানে এই জিনিসটা আমি জানি না, সেই জিনিসটা নিয়ে তোমরা আমাকে বারবার বলো, অনেক কিছুই বলো, কিন্তু আমি মাঝে মাঝে কতগুলো কমেন্টের উত্তর দিয়ে দিই বলে তোমরা বলো তোমার অতিরিক্ত অহংকারের কিছু নেই। তোমরা এমনভাবে কমেন্টগুলো করো যেগুলো আমি উত্তর দিতে বাধ্য হই। চলো এখানে রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো। কালকে নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসার চেষ্টা করবো। ততক্ষণে সবাই ভালো থেকো।